নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প কাঠগোলাপ। তাহলে শুরু করি। গল্পের নাম কাঠগোলাপ। সাদা কাপড়ের চারধারে সরু পেন্সিলে নকশা কেটে সেই পেন্সিলের দাগ সবুজ সুতোয় ঢেকে দিচ্ছিল অনিমা। ছেলেমেয়ে দুটি পাশের ভাড়াটের ছেলেপুলের সঙ্গে খেলতে বেরিয়েছে গলিতে। নির্জন ঘর, ঠিক নির্জন নয়, আরও একজন আছে, কিন্তু সে না থাকার মতোই। জানলার ধারে তক্তপোষ পেতে শিয়রের বালিশে কনুই ডুবিয়ে হাতের তেলোয় মাথা রেখে খবরের কাগজে সারাটা মুখ ঢেকে রেখেছে সে ব্যক্তি। দাঁতের আগায় সুতো কেটে অপাঙ্গে সেদিকে একবার তাকিয়ে দেখল অনিমা। আজ দিন ভরেই কি কাগজ পড়বে নীরদ? হকার ভরে দিয়ে গেছে কাগজ। নীরদ সকালে পড়েছে, ঘুমের আগে দুপুরে দেখেছে। বিকেলেও কি পোড়া ছায়ের কাগজ শেষ হলো না? এমব্রয়ডারিটা হাতে করেই অনিমা উঠে এলো স্বামীর কাছে। একবার ভাবল কাগজটা হাত থেকে ছিনিয়ে নেবে, কিন্তু সাহস পেল না। মেজাজটা কেমন আছে কে জানে। অনিমা একটুকাল চুপ করে দাঁড়িয়ে থেকে কি দেখল, তারপর কৃত্রিম শাসনের ভঙ্গিতে বলল, কাগজ এখনো ফেলো বলছি, না হলে হাতের সূঁচ বিধিয়ে দেব আঙুলে। কাগজ এবার সরিয়ে রাখল নীরদ। তারপর স্ত্রীর মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ, তাই এখন বাকি। তারপর হচ্ছে কি ওটা? কোনটা? হাসিতে মুখ উজ্জ্বল হয়ে উঠল অনিমার। এই এমব্রয়ডারির কথা বলছো? বলো দেখি কি তুলেছি। লতা পাতা ফুলের নকশাওয়ালা কাপড়টা স্বামীর মুখের কাছে আরও একটু এগিয়ে দিল অনিমা। দেখো দেখি, চিনতে পারো নাকি? বলতে পারো নাকি ফুলের নাম? না। অনিমা বললে, পারবে না, আমি আগেই জানতাম। একে বলে কাঠগোলাপ। দেখেছো কোনো দিন? না। অনিমা একটু হাসল। আমিও দেখিনি, শুনে শুনে আন্দাজে আন্দাজে তুলছি। বেশ মানাবে টেবিল ক্লথের বর্ডারে, তাই না? নীরদ বলল, নতুন করে আবার এমব্রয়ডারির শখ শুরু হলো বুঝি? অনিমা বলল, হবে না? ও বাসার মায়ার ধারণা কি জানো? গেঁয়ো মেয়ে বলে আমরা যেন আর কিছু জানি না। গান নয়, বাজনা নয়, কোনো রকম হাতের কাজ নয়, কেবল জানি রাঁধতে আর খেতে। সেলাইয়ের কাজের দেখলুম তো নমুনা। এখনও 2 বছর আমার কাছে বসে বসে ওরা কাজ শিখতে পারে। নীরদ একটু হাসল। তা তো পারেই। তা তো পারেই মানে? ওরা ভাবে আমি এই নতুন এসেছি কলকাতায়। ওদের চেয়ে ঢের বেশি এসেছি তা ওরা জানে না। বছর আগেও তো শ্যামবাজারে মামা বাড়িতে বছর বছর আসতুম। কলকাতার দেখিনি এমন কিছু নেই, যায়নি এমন জায়গা নেই। এছাড়া গাঁয়ে থাকলেই বা এদের এই নদিয়া 24 পরগনারও গ্রাম, আর আমাদের ফরিদপুর বরিশালেরও গ্রাম। তাই নাকি? তাছাড়া কি, স্কুলে, পোস্ট অফিসে, হাটে বাজারে ওদিককার গ্রাম এদিককার শহরের সমান। জিজ্ঞাসা করে করে এদিকের হাঁড়ির খবর বের করে নিয়েছি তো সব। আজই না হয় পাকিস্তান, আজই না হয় কপাল পুড়েছে পোড়া দেশের। হঠাৎ কান খাড়া করে কি যেন শুনল অনিমা। উমা, জল এসেছে তো কলে। যাই, পেতে দিয়ে আসি বালতি। এখনই তো আবার কাড়াকাড়ি মারামারি শুরু হয়ে যাবে। এমব্রয়ডারির কাজ ফেলে অনিমা তাড়াতাড়ি বালতি নিয়ে ছুটল। মাথার আঁচল খসে পড়ল, দুলে উঠল কানের ঝুমকো দুটো। নীরদ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো স্ত্রীর ব্যস্ততা। যেন নতুন জোয়ার এসেছে অনিমার সর্বাঙ্গে, যেন তার 7-8 বছর বয়স কমে গিয়ে দাঁড়িয়েছে 16-17। পাড়ার অনেক ষোড়শী সপ্তদশী স্কুল কলেজের ছাত্রীর সঙ্গে ইতিমধ্যেই অনিমার ভাব হয়েছে।
চালচলনে, আচারে আচরণে, বেশে ভূষায় অনিমাও যেন তাদেরই একজন। তার ভাবভঙ্গি রকম সকম দেখে মনে হয় যেন কেরানির ঘরের ঘরণী নয়, সে রাজধানীর রানী, সম্রাজ্ঞী। রাজধানীই বটে। অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত এই শহরতলিতে এসে ঘর মিলেছে একখানা, একতলার স্যাঁতস্যাঁতে ঘর, চুন বালি ঝরা কতকালের পুরনো দেওয়াল। জোরে বৃষ্টি নামলে ছাদ ছুঁয়ে জল পড়ে জায়গায় জায়গায়, ঘটি বাটি পেতে রাখতে হয় ধরবার জন্য। জানলা দুটি আছে বটে, কিন্তু খুলবার সঙ্গে সঙ্গে কাঁচা নর্দমার গন্ধও আছে। বাথরুমটা প্রায় ব্যবহারের অযোগ্য। কল চৌবাচ্চা নিয়ে 3 ঘর ভাড়াটে, আর উপরের বাড়িওয়ালার সঙ্গে মারামারি কাড়াকাড়ি। নোংরা ভরা উঠান, মশা আর দুর্গন্ধ ভরা ঘর, গন্ধে গানে এই তো কলকাতা। তবু তো রাজধানী, তবু তো শহরে এসেছে অনিমা। তার মুখে শহর ছাড়া কথা নেই, তার চোখে শহর ছাড়া বস্তু নেই দেখবার। অনিমা প্রায়ই বলে, সাপে বড় হলো, ভাগ্যে পাকিস্তানের হাঙ্গামা হলো দেশে, হিরিক লাগলো গ্রাম ছাড়বার। নইলে কি আসতে পারতুম কলকাতায়? এমন স্থায়ীভাবে বাসা বেঁধে বাস করতে পারতুম? সারাটা জীবন গাঁয়েই ফেলে রাখতে। 8 বছর ধরেই তো দেখছি, কদিন এনে রেখেছ কলকাতায়? সে কথা ঠিক, স্থায়ীভাবে এর আগে এখানে বাসা বাঁধতে পারেনি নীরদ। কেবল আয়ে কুলোয়নি বলে নয়, মনও স্থির হয়নি বলে। মন কেবল শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে ঘুরে বেরিয়েছে। কোথায় যে ডেরা বাঁধবে ঠিক করতে পারেনি, ফলে আধা আধি শহরে রয়েছে, আধা আধি গ্রামে। বছর 10 ধরে শহরেই আছে নীরদ। পড়াশোনা করেছে, চাকরি বাকরি করেছে, তবু সে নাগরিক নয়, মনে মনে গ্রামে। এখনও সেই নদী নালা, খাল বিল, মাঠ জঙ্গল, বেতের ঝোপ, বাঁশের ঝাড় তার নারীর সঙ্গে জড়িয়ে আছে, রক্তের সঙ্গে মিশে আছে, মিলেছে স্মৃতিতে আর স্বপ্নে, কিন্তু বাস্তবে মেলেনি। ছুটি ছাটায় 2-1 সপ্তাহ, 2-1 মাস গ্রামে থেকেই অতিষ্ঠ হয়ে উঠেছে নীরদ। পালাই পালাই করেছে তার মন, পালিয়ে এসেছেও, কিন্তু শহরে আসবার সঙ্গে সঙ্গে আবার সেই বাঁশের ঝাড়, গাছের ছায়া মনকে ঢেকে ফেলেছে, ছেয়ে ফেলেছে। শহরে যে সে কিছু করে উঠতে পারল না, বোধহয় এই জন্যই। এত বড় রাজধানী, সারা দেশের সভ্যতা সংস্কৃতির কেন্দ্র, তার কাছে গাঁয়ের বাজার ছাড়া বেশি কিছু নয়। এখানে লোকে আসে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে, তারপর খেয়া পার হয়ে ফের যায় গ্রামে। থাকবার, ঘুমোবার ঘর, গৃহস্থালী, চাষবাসের জায়গা সেখানে। এত বড় কলকাতা নীরদের মনে সেই হাটুরে গঞ্জের চেয়ে বেশি জায়গা জুটতে পারেনি। তবু শেষ পর্যন্ত আসতে হয়েছে, বাসা বাঁধতে হয়েছে শহরে। কেবল পাকিস্তানের গোলমাল বলে নয়, মেস হোটেলে খেয়ে খেয়ে কতদিন আর চলে। আপোষ করতেই হয় বস্তু জগতের সঙ্গে। কেবল নিজেকে নিয়ে থাকলে চলে না, কেবল নিজের খেয়াল খুশি দেখলে চলে না। সমাজে সংসারে আর কাউকে না দেখলেও দেখতে হয় নিজের স্ত্রী পুত্রকে, তাদের ভবিষ্যৎ, দেশের, সমাজের প্রত্যক্ষ প্রতিনিধি। বাড়িঘরের অবস্থা দেখে অনিমা প্রথম ভ্রু কুঁচকেছিল। এ কোথায় এনে তুললে? এই নাকি কলকাতা? নীরদ জবাব দিয়েছিল, হুজুগে হিরিকে যারা দেশঘর ছেড়ে এসেছে তাদের কলকাতা এইখানেই, এই রকম। এই রকম না ছাই, আসলে মোটেই জোগাড়ে লোক নাও তুমি, নাকি ইচ্ছে করে এখানে এনে তুলেছ? কলকাতায় আসতে চেয়েছি বলে শোধ তুলছ? কিন্তু দুদিনেই ভুল ভেঙেছে অনিমার। চোখ কান তার খোলা, দেশের অবস্থা 2-1 দিনেই বুঝে ফেলেছে। বাড়ি পাওয়া যায় না কলকাতায়। নিজেদের আর আশেপাশের চারিদিকের গ্রাম থেকে যারা উঠে এসেছে তাদের অনেকেই কাছাকাছি আছে,
ছড়িয়ে রয়েছে এই সব বেলেঘাটা, নারকেলডাঙ্গা, চরকডাঙ্গা অঞ্চল নিয়ে। বাসে যেতে যেতে আলাপ হয়েছে অনিমার তাদের গাঁয়ের ঘোষেদের বড় বউ মল্লিকার সঙ্গে। মল্লিকা বলেছিল, তুমি তো অনেক ভালো আছো। আমরা কোথায় আছি জানো? মিয়া বাগানের এক বস্তির মধ্যে। আলো নেই, জল নেই বাড়িতে। রাস্তার টিউবওয়েল থেকে জল আনিয়ে নিতে হয়। বাণুজ্যেদের ছোট মেয়ে তিলোত্তমার সঙ্গে খুব ভাব অনিমার। এখন সে বাসুখালীর মুখুজ্জে বাড়ির বউ। দেশে জমি জায়গা, বিষয় আশয়, ভালো অবস্থা মুখুজ্জেদের। কলকাতায় তিলোত্তমার বড় ভালো চাকরি করে ব্যাংকে। ঠিকানা পেয়ে বরের সঙ্গে একদিন বেড়াতে এসেছিল তিলোত্তমা। ঘুরে ঘুরে দেখল সব ঘরদোর। তারপর বলল, যাই বলিস, তবু তোকে দেখে হিংসা হয় অনু। আমরা যেখানে আছি তার তুলনায় এ তো স্বর্গ। কোঠা বাড়ি নয়, আপাতত টিনের ঘরেই এসে উঠতে হয়েছে। ভিতটা কেবল বাঁধানো, আলো নেই, বাতাস নেই, গলি ঘিঞ্জির মধ্যে অন্ধকূপ। তুই তো স্বর্গে আছিস ভাই। স্বর্গে না থাকলেও ঝেড়ে পুছে সাজে গুছিয়ে ঘরদোরকে স্বর্গ প্রায় বানিয়ে ফেলল অনিমা। কিন্তু ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখল না। ঘুরে ঘুরে দিন কয়েকের মধ্যেই পাড়া পড়শিদের সঙ্গে আলাপ পরিচয় করে ফেলল। কয়েকজনের সঙ্গে রীতিমতো বন্ধুত্ব। 3 ঘর ভাড়াটের সঙ্গেই শুধু নয়, এপাশে ওপাশে আরও 2টি সরু গলির খান কয়েক বাড়ির মেয়েদের সঙ্গেও আলাপ পরিচয় হলো অনিমার। গায়ের মেয়ে হলেও লজ্জা সংকোচের আধিক্যে আড়ষ্ট ভাব তার ছিল না। তাছাড়া পাছে গায়ের কোনো মেয়ে বলে অপবাদ রটে, সেই আশঙ্কায় অনিমা কেবল ঘরের কোণেই আবদ্ধ হয়ে রইল না, বাইরেও বেরুতে লাগল। কখনো বা নিজের ছেলেমেয়েদের সঙ্গে, কখনো বা অল্প বয়সী সখী সঙ্গিনীদের হাত ধরে। তারপর ক্রমে ক্রমে অনিমাদের ঘর আর দাওয়ায়ও লোকজন আসতে লাগল। এ বাড়ির বউ, ও বাড়ির মেয়ে, সে বাড়ির মাসিমা। অনিমা আসন পেতে দেয়, পিঁড়ি পেতে দেয়, 2-1 বেশি হলে দেয় মাদুর বিছিয়ে, এগিয়ে দেয় পান সুপুরি, খয়ের জর্দা ভরা পিতলের বাটি। শুধু মেয়েরাই যে আসে তাই নয়, পাড়ার 2-1 কলেজে পড়া যুবকদেরও আসতে দেখা যায়। 3 ঘর ভাড়াটের মধ্যে গুটি চারেক দেবর জুটেছে অনিমার। তারা জুটিয়েছে আবার আরও 2-3 জনকে। অবসর মতো তারা 2-1 প্রায়ই জলচৌকি অথবা মাদুর পেতে এসে বসে অনিমার ঘরে। গল্প চলে, আলাপ চলে, চলে পাকিস্তান আর ভারতের তুলনামূলক আলোচনা। মাস কয়েকের মধ্যেই অসাধারণ খ্যাতির অধিকারিণী হয়েছে অনিমা। এমন আলাপি বউ পাড়ায় আর নেই। অনিমার গানের গলা বেশ মিষ্টি, অনিমার চায়ের হাত মধুরতর। সাজসজ্জার শখটাও বেশ একটু বেড়ে গেছে অনিমার। কখন কোন বাড়ির কোন ঠাকুরপো এসে পড়ে, কখন কোন ঠাকুরঝি ডাকতে আসে তার আনারসি নকশার সোয়েটারের ঘরগুলি দেখে নিতে। সেই জন্য বিকেল হলেই বেশ একটু সেজে গুজে ছিমছাম ফিটফাট হয়ে থাকতে চেষ্টা করে অনিমা। দেয়ালে টাঙানো আয়নার সামনে দাঁড়িয়ে কোনোদিন খোপা বাঁধে, কোনোদিন বিনুনি করে, পাউডারের পাপ বুলোয় মুখে। একদিন এমনই প্রসাধন করছে অনিমা, হঠাৎ পাশের বাড়ির 21-22 বছরের একটি ছেলে বৌদি বলে এসে হুড়মুড় করে ঘরে ঢুকল। ঢুকেই অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি চলে গেল বাইরে। কেবল অনিমাই যে একটু অগোছালোভাবে আছে তাই নয়, ঘরের মধ্যে নীরদও রয়েছে জানালার পাশে বই হাতে। কিন্তু এই আকস্মিক আবির্ভাব তিরোভাবের পর হাতের বই বন্ধ হলো নীরদের। অনিমার পাউডারের ছোপ লাগা মুখের দিকে তাকিয়ে বলল, ছেলেটি কে? অনিমা অবাক হয়ে বলল, ওমা, ওকে চেনো না? আমাদের বাড়িওয়ালার ছোট ছেলে। এতদিন ধরে আছো বাড়িতে আর বাড়িওয়ালার ছেলেকেই চেনো না? কি করে চিনবে? মানুষ তো আর দেখো না, মানুষের মুখের দিকে তো আর তাকাও না ভালো করে। নিজের ভাবের রাজ্যেই আছো। নভেল নাটকের মানুষগুলিই চোখের সুমুখ দিয়ে নড়াচড়া করে, আসল মানুষের দিকে চোখ মেলে তাকাবার ফুরসত কই? নীরদ বলল,
হুম, চোখ মেলে আসল মানুষ দেখবার জন্যে তোমাকে রেখেছি। ছেলেটি এসেছিল কেন? আর এসেছিল তো ওভাবে পালিয়েই বা গেল কেন? পালিয়ে গেল? এবার যেন একটু আরক্ত হয়ে উঠল অনিমার মুখ। বলল, পালিয়ে গেল তোমার ভয়ে। তুমি তো আর মানুষজন দুচোখ পেতে দেখতে পারো না। তাছাড়া মানুষ ঠাকুরপোই সবচেয়ে বেশি ভয় করে তোমাকে। কেন? অনিমা বলল, কেন বলবো? ভয়ে বলবো কি নির্ভয়ে বলবো? নীরদ বিরস মুখে বলল, বলো তোমার যেভাবে খুশি। অনিমা বলল, তাহলে কথা দিচ্ছ, রাগ করবে না? আমার কাছে একখানা শাড়ির দাম পাবে মানুষ ঠাকুরপো। শাড়ি? হ্যাঁ গো, গয়নাগাটি কিছু নয়, সামান্য একখানা শাড়ি। কোনো একটা জিনিসের নাম শুনলে তুমি এমন আকাশ থেকে পড়ো যে কিছু তোমার কাছে বলতে ইচ্ছে করে না। এই ভয়েই বলি না কোনো কথা। শাড়িখানা কিন্তু খুব ভালো, যেমন পাড় তেমনি কচি কলা পাতার রং। মাত্র 21 টাকায় পেয়েছি। বাইরে থেকে কিনতে হলে 25 টাকার একটি পয়সাও কম পেতে না। কেবল আমি নয়, ও ঘরের ললিতাও কিনেছে। সবাই বলে দুজনের মধ্যে রঙের সঙ্গে আমাকেই বেশি ম্যাচ করেছে। দেখবে? বাক্স খুলে শাড়িখানা বের করল অনিমা, তুলে ধরল নীরদের মুখের সামনে। রংটা খুব চমৎকার না? অনিমার চোখ মুখ উৎসাহে এত উজ্জ্বল দেখালো যে নীরদকে ঘাড় নেড়ে স্বীকার করতেই হলো রঙের মনোহারিতা। অনিমা বলল, টাকাটা কিন্তু ওকে কালকের মধ্যেই দিয়ে দিতে হবে। ভারী তাগিদ দিচ্ছে। আসলে মানুষ ঠাকুরপো যে তাগিদ দিচ্ছে তা নয়, যে লোকটির কাছ থেকে কিনে এনেছে সেই তাগিদে তাগিদে ওকে অস্থির করে তুলেছে। এবার চটে উঠল নীরদ। মাসের শেষে অত দামি শাড়ি তুমি কিনলে কেন? কালকের মধ্যে কোথায় পাবো 21 টাকা? দরকার নেই শাড়িতে, ওটা তুমি ফিরিয়ে দিয়ে এসো ওকে। অনিমা নিচু গলায় বলল, ছি ছি, আস্তে আস্তে, ও হয়তো কাছাকাছিই কোথাও আছে। ফিরিয়ে দিলে মান থাকে নাকি? তাছাড়া ফিরিয়ে দিলে পরব কি? গন্ডায় গন্ডায় শাড়ি আমার বাক্সে আছে না? নীরদ বলল, বেশ তো, কিনবার ইচ্ছা হয়েছিল আমাকে বললেই তো পারতে। সুযোগ সুবিধে মতো আমি দেখে শুনে কিনে দিতাম শাড়ি। গরজ দেখে নিশ্চয়ই তোমাকে ও ঠকিয়ে গেছে। অনিমা বলল, ঠকিয়েছে না আরও কিছু? তোমার তো কেবল সন্দেহ। এই বুঝি ঠকলুম, এই বুঝি কেউ ঠকিয়ে গেল। ঠকিয়ে থাকে তো বেশ করেছে, বাড়ি বয়ে হাতের কাছে এনে দিয়েছে জিনিস, নিজে দেখে শুনে হাতে করে কিনতে পেরেছি। 2-1 টাকা যদি ঠকেও থাকি আমার দুঃখ নেই। নিজের হাতে জিনিসপত্র কিনতে যে কি আনন্দ তা তো তুমি আর জানো না। এতক্ষণ রাগ রাগ ভাব ছিল অনিমার। এবার হাসি ফুটল ঠোঁটে। নিজের হাতে জিনিস কেনার আনন্দ, কিন্তু নীরদের মুখে যা ফুটল তা ঠিক আনন্দ নয়। কারণ মাসের শেষে মাথা কুটলেও 21 টাকা মিলবে না কোথাও। বিপদ আপদ বলতে যে শখানেক টাকা আছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে, তার থেকেই তুলে দিতে হবে অনিমার শাড়ির দাম। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে স্ত্রীর দিকে একটু তাকিয়ে নীরদ জবাব দিল, তা তো ঠিকই। নিজের হাতে খরচ করবার আনন্দই কেবল বুঝে গেলে নিজের হাতে রোজগার করবার কষ্ট তো আর পেতে হলো না। অনিমা মুখ বাঁকিয়ে বলল, কোনো একটা জিনিসপত্র কিনতে গেলেই তোমার ওই কথা, কেবল কষ্ট আর কষ্ট। কিসের কষ্ট শুনি? অফিসে পাখার নিচে বসে কাজ করো, আর সপ্তাহে একবার করে রেশন নিয়ে আসো ঘরে, তাও তো একে ওকে দিয়ে প্রায় মাঝে মাঝে আনাই। আর আমার বুঝি কোনো কষ্ট নেই? ঝিকে ঝি, ঠাকুরকে ঠাকুর। ছেলে মেয়েদের পড়াটা পর্যন্ত আমাকে বলে দিতে হয়। রাঁধা বাড়া, ঝাড়া পোছা, সংসারের কোন কাজটায় আমার না থাকলে চলে শুনি? ফিরিস্তি নিয়ে দেখো, তোমার কাজের চেয়ে দ্বিগুণ চতুর্গুণ আমার কাজ। তোমার মাইনে 150 হলে আমার মাইনে কম করে ধরলেও হওয়া উচিত 250, তা জানো? তাই নাকি? নীরদ এবার না হেসে পারল না। এই মাস কয়েক শহরবাসের ফলেই অনেক বড় বড় কথা শিখে ফেলেছে অনিমা। মেয়েদের দাবি, মেয়েদের অধিকার, মেয়েদের মর্যাদা,
কিন্তু যে 250 টাকার উপযুক্ত কাজ অনিমা করে সে টাকা তো সরকারি মুদ্রায় চোখে দেখবার নয়। নীরদের সোয়াশোর সঙ্গে যুক্ত হয়ে সে টাকা তো আর সংসারের আয় বাড়ায় না, স্বাচ্ছন্দ্য বাড়ায় না। নিজের হাতে জিনিস কিনবার আনন্দ নীরদের সোয়াশোর মধ্যেই মেটাতে হয় অনিমাকে। বাজার, রেশন, ঘর ভাড়া, ছেলেমেয়ের স্কুলের মাইনে মেটাতে হয় ওই টাকা থেকেই। তারপর ফেরিওয়ালার কাছ থেকে কোনো মাসে বা 1 গজ ব্লাউজের কাপড়, কোনো মাসে এনামেলের ছোট ডেকচি, ফলওয়ালার কাছ থেকে আতাটা, কলাটা, খাবারওয়ালার কাছ থেকে চানাচুর, চিনেবাদাম কিনে যে ক্রয়সুখ উপভোগ করে অনিমা, তা নীরদ বাসা করবার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করেছে। তেমন কোনো আপত্তি করেনি, কিন্তু তাকে না জানিয়ে দামি শাড়ি কিনে ফেলাটি স্ত্রীর ভারী দুঃসাহস আর অনধিকার চর্চা বলে মনে হলো নীরদের। এই নিয়ে চলল কিছুক্ষণ তর্ক বিতর্ক। এই নিয়ে উঠল অনিমার আরও অনেক বেহিসাবি খরচ, আরও নানা রকম অবুঝ অপরিণামদর্শিতার কথা। নীরদ বলল, তাছাড়া বাইরের লোক ডেকে ডেকে অত চা পান বিলোবারই বা কী দরকার? অনিমা বিজ্ঞের মতো হাসল। কী দরকার তা তুমি বুঝবে না। শহরে এলে এসব করতেই হয়, না করলে লোকে নিন্দা করে। শত হলেও এটুকু লোকলৌকিকতা, সমাজ সামাজিকতা না করলে কি ভদ্রতা থাকে নাকি? শহরে এলে এসব দরকার হয়। শহরে আসবার ফলে আরও অনেক কিছু দরকার হয়েছে অনিমার। পাড়ার কোনো না কোনো মেয়েকে নিয়ে বিনা প্রয়োজনে শ্যামবাজার, বাগবাজারে ট্রামে বাসে করে আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে খোঁজ খবর নিয়ে এসেছে। ন্যায়রত্ন লেনে থাকে তার পিস্তুত বোন চারু, দেখা করা চাই তার সঙ্গে। কাঁটাপুকুর লেনে থাকে ছেলেবেলার সাথী মল্লিকা, তাকে একবার না দেখে এলে মনটা কেমন কেমন করে। দুপুরে কোনো কোনো দিন না ঘুমিয়ে ঘরে তালাচাবি দিয়ে শহরে সফর করতে বেরোয় অনিমা। ছেলে মেয়ে দুটিকে কোনো দিন সঙ্গে নেয়, কোনো দিন বা বাড়িওয়ালার স্ত্রী সুবাসিনী মাসিমার জিম্মায় রেখে যায়। ফেরার পথে 2-4 আনার সওদা করে ফেরে। টের পেয়ে নীরদ এক একদিন ধমক দেয়, দুহাতে এত বাজে খরচ করছো, আর কিন্তু আমি চালাতে পারবো না। বাজে খরচ কোথায় দেখলে? বাজে খরচ ছাড়া কি? ট্রামে বাসে মিছিমিছি কেন অতগুলি করে পয়সা? অনিমা জবাব দেয়, ও ট্রাম বাসের কথা বলছো? মাঝে মাঝে ট্রাম বাসে না উঠলে শহরে আছি বলে মনেই হয় না। আর কি চমৎকারী যে লাগে দোতলা বাসের সামনের সিটগুলিতে গিয়ে বসলে। আমি আর কুন্তলা তো দোতলা বাস পেলে 1তলা বাসে উঠিই না। বেশ লাগে চলন্ত বাসের চূড়ায় বসে দুদিকের দোকানপাট, মানুষজন দেখতে। নীরদ বলে, ও তাই নাকি? হ্যাঁ, ফুটপাত দিয়ে তখন যারা হাঁটে ভারী অসহায় দেখায় তাদের, তাই না? যাই বলো, নিজেরা যে গরিব তার মনে থাকে না যখন দোতলা বাসে উঠি। অবশ্য ট্রামের ফার্স্ট ক্লাসগুলিও ভালো, ফ্যানের নিচে বসে যেতে যেতে বেশ লাগে। সবচেয়ে মজা লাগে যখন লেডিস সিটগুলি ছেড়ে ভারিক্কি ভারিক্কি সব পুরুষেরা উঠে দাঁড়ায়, তখন দয়া হয় তাদের জন্য। বুড়ো বুড়ো লোক দেখলে পাশে বসতেও দিই। তাই দেখে অল্প বয়সী ছেলে ছোকরারা কীরকম কাতর মুখে দাঁড়িয়ে থাকে, মায়াও হয়, মজাও লাগে। আমি তার জন্যও যাই মাঝে মাঝে। শহরের এই ছোটোখাটো সুখ সুবিধার জন্য স্ত্রীর এই কাঙালপনা, হ্যাংলাপনা দেখে কেমন যেন লজ্জা হয় নীরদের, কিন্তু কিছু বলতেও বাধে। বড় বড় সুখ স্বাচ্ছন্দ্যের হদিশ তো নীরদ ওকে দিতে পারেনি। স্ত্রীকে ছোট বলবার অধিকার কই তার? নীরদ মনে মনে প্রবোধ দেয় নিজেকে, বছরের পর বছর গ্রামে কাটিয়ে হঠাৎ শহরে এলে এই রকমই বোধ হয় মানুষের, বিশেষ করে মেয়ে মানুষের। বয়স যতই হোক, ভিতরে ভিতরে ওদের একটা দিক বড় অপরিণত, বড় ছেলে মানুষের মতো থেকে যায়। নারী প্রকৃতির সঙ্গে প্রাকৃতজনের কচি বুদ্ধির যেমন মিল, তেমন মিল যেন আর কারো সঙ্গে নেই। শহরে এসেছে এ কথাটি কোনো মুহূর্তেই যেন অনিমা ভুলতে পারে না, ভুলতে চায় না। বাস ট্রামের পর সিনেমা।
মাসে গোটা তিনেক সিনেমা না দেখলে যেন পেটের ভাত হজম হয় না অনিমার। একটি নীরদকে বলে কয়ে তার সঙ্গে গিয়ে দেখে, আর দুটো দেখে লুকিয়ে ম্যাটিনি শোতে পাড়ার অন্য দু একটি মেয়ের সঙ্গে দল বেঁধে। তবু টের পায় নীরদ। অনিমার মুখ দেখলেই বোঝা যায়, চোখ দেখলেই বোঝা যায় সে সিনেমা দেখে এসেছে। দিন কয়েক ধরে নতুন গানের গুনগুনানি শোনা যায় ঘরের মধ্যে, বাথরুমে, প্রতিবেশিনীদের সঙ্গে আলোচনা সমালোচনা চলে গল্পের, অভিনয়ের। নীরদ কিছু বলবার আগে সাদর অনুরোধ জানায়, সত্যি ভারী চমৎকার হয়েছে বইটা, যাও দেখে এসো, অবশ্য দেখো কিন্তু। সিনেমার সব ছবিই চমৎকার, আর শহরের সব কিছুই ছবির মতো সুন্দর। নীরদ আরেকবার ওয়ার্নিং দেয়, এমন করলে কিন্তু সত্যি চালানো শক্ত হবে, কিছুতেই থাকা যাবে না এখানে। সিনেমার টিকিট যদি অত ঘন ঘন কেনো, আমি বাধ্য হব শিয়ালদায় গিয়ে ট্রেনের টিকিট কিনতে। অনিমা বলে, ইস, টিকিট কিনলেই গাড়িতে উঠে বসছি আর কি, দরকার থেকে তুমি যাও, আমি আর যাচ্ছি না। নীরদ বলে, কেন, যেতে ক্ষতি কি? জেঠিমা জ্যাঠামশাই তো আছেন বাড়িতে। অনিমা জবাব দেয়, তারা থাকুন, কিন্তু আমি আর যাচ্ছি না। ভেবেছ ফের আমাদের ওই বাঁশবনে ঠেলে পাঠাতে পারবে? আর আমরা যাচ্ছি না সেখানে, কিছুতেই না। টেবিল ঢাকনির চারদিকে লতা পাতা আর কাঠগোলাপের নকশা নিয়ে ফের এসে বসল অনিমা। একটা দিক কেবল হয়েছে, আর 3 দিক বাকি। নীরদ বলল, টেবিল তো নেই ঘরে, টেবিল ঢাকনি দিয়ে করবে কি? অনিমা হাসল, ঘর ছাড়া বুঝি কোথাও টেবিল নেই শহরে? বলো তো, এ ঢাকনি দিয়ে কি হবে? কি হবে? অনিমা বলল, ভয়ে বলবো কি নির্ভয় বলবো মহারাজ? নীরদ বিরক্ত হয়ে বলল, আহ, সব সময় ঠাট্টি আর কি ভালো লাগে না, কি বলবে বলে ফেলো। অনিমা বলল, এ টেবিল ঢাকনি কিন্তু মশায়ের ঘরের জন্য নয়, বাইরের, পাড়ার ছেলেদের সঞ্জীবনী সংঘের। মানুষ ঠাকুরপোরা আছে ওই ক্লাবে, তাদের বার্ষিক উৎসব হবে শিগগিরই, সেই সময় এটা প্রেজেন্ট করব। নীরদ নিষ্পৃহ সুরে বলল, বেশ তো। অনিমা বলল, বেশ তো? এদিকে হিংসে বুক ফেটে যাচ্ছে। ভয় নেই গো, তোমাকেও আর একখানা দেব তৈরি করে। ততদিনে টেবিলও একখানা ঘরে আসবে আমাদের, টেবিল পাতার মতো ঘরও হবে। থাক থাক, আমাকে দিয়ে দরকার নেই, তুমি ওইখানাই আগে শেষ করো। অনিমা বলল, পুরুষ মানুষ তো হিংসুকের সেরা, বউয়ের হাতের জিনিস বাইরের লোকে ব্যবহার করুক, তা তোমরা আসলে সহ্য করতে পারো না, তাই না? নীরদ বলল, আহ থামো, কি যাতা বলছো? অনিমা হাসল, যাতা নয় গো, যাতা নয়, আমরা ঠিক বুঝতে পারি, কিন্তু বউয়ের হাতের জিনিস ঘরে থাকলেও তোমাদের লাভ, বাইরে গেলেও তোমাদেরই লাভ, এটি বোঝো না কেন? জিনিস ভালো হলে বাইরের 5 জন যখন প্রশংসা করবে, তখন কি আর আমার প্রশংসা করবে না? বলবে অমুকের বউ, অমুক বাবুর বউ, কি বলো, তাই না? কিন্তু টেবিল ঢাকনি শেষ করতে গিয়ে দেরি হয়ে গেল অনিমার। ছোট মেয়ে পড়ল অসুখে। এক মুহূর্ত মার কাছ ছাড়া থাকতে চায় না মঞ্জু, আর কেবল কাছে থাকলেই হবে না, তাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কিন্তু জড়িয়ে ধরা কি যায়? মেয়ের গা যাচ্ছে আগুনে পুড়ে। পাশেই এক উকিল ভদ্রলোকের বাড়িতে ফোন আছে। ফোনটা ভিতরের ঘরে, দরকার হলে মেয়েরাও ব্যবহার করতে পারে। নীরদ সেখান থেকে এক ডাক্তার বন্ধুকে ফোন করে দিল। অনেক দিনের পরিচিত বন্ধু, বিনা ভিজিটেই দেখতে চাইবে। হাফ ফিটা জোর করে দিতে হবে গুছিয়ে। কিন্তু উকিল তো আর বন্ধু নন, নবপরিচিত প্রতিবেশী। তিনি ফোনের চার্জ নিলেন 6 আনা। অপ্রসন্ন মুখে নীরদ ফিরে এলো ঘরে। ভাবল, ফোনটা অফিস থেকে বিনা পয়সায় করলেই হতো। দুপুরবেলায় ডাক্তার এসে দেখে গেছিল কিনা
জানবার জন্যে অফিস থেকে নীরদ আর একবার ফোন করল। আর আশ্চর্য, একটু বাদে ফোন ধরল এসে অনিমা। উকিল ভদ্রলোকের স্ত্রী ভদ্রতা করেছেন, ফোনে কথা বলবার জন্য ডেকে দিয়েছেন অনিমাকে, শিখিয়ে দিয়েছেন ফোনের ব্যবহার। ফোনে অনিমা সুসংবাদই দিল, হ্যাঁ, ডাক্তারবাবু এসে দেখে গেছেন, খুকু ভালো আছে, কোনো ভয় নেই। একটু যেন আড়ষ্ট, একটু যেন বাঁধো বাঁধো গলা অনিমার। বাসায় ফিরে মেয়ের জ্বর কম দেখে একটু স্বস্তি বোধ করল নীরদ। ভাবল, যাক, অল্পেতেই গেছে। হেসে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, ফোন এই প্রথম করলে বুঝি? আমার কথা সব বুঝতে পারছিলে? হ্যাঁ, আর আমার কথা? নীরদ একটু হাসল। অত জোরে, অত তাড়াতাড়ি বলছিলে কেন? একটু আস্তে বলতে হয়, তাহলেই ভালো শোনা যায়। মেয়ের অসুখ দিন দুয়েকের মধ্যেই সারল, কিন্তু ফোন সম্বন্ধে নীরদের এই উপদেশ হলো কাল। উকিল শ্রীপদবাবুর স্ত্রী সুভাষিনীর সঙ্গে অনিবার আগেই সামান্য আলাপ ছিল। ফোনের জন্য সেই আলাপকে আরও ঘনিষ্ঠ করে তুলল। পাবলিসিটি কোম্পানির অফিস, গভীর মনোযোগে বিজ্ঞাপনের কপি তৈরি করছে নীরদ। অপারেটর খবর দিল, ফোনে কে ডাকছে নীরদবাবুকে? ফোন ধরে নীরদ বলল, হ্যালো, কে? বলো তো কে? এবারও কি বোঝা যাচ্ছে না? খুব আস্তে বলছি তো। নীরদ বলল, হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু হঠাৎ ফোন করলে যে? অসুখ বিসুখ করলো নাকি কারো? মঞ্জু কেমন আছে? ভালো, খুব ভালো। বালাই, অসুখ বিসুখ করবে কেন? ফোনে বুঝি আর সুখের কথা বলা যায় না? তা যায়, কিন্তু 6 আনা পয়সা লাগলো তো। দুধ তোর 6 আনা, এমন 16 আনা সুখ পাচ্ছি, 6 আনা না হয় একদিন লাগলোই। এবার আমার কথা বেশ বোঝা যাচ্ছে না? তা যাচ্ছে। ফোন ছেড়ে দিল নীরদ, কিন্তু ফোন অনিমাকে ছাড়ল না। 2-4 দিন বাদে বাদে সামান্য অছিলা অজুহাতে সে ফোনের পর ফোন করতে লাগলো। কেবল নীরদকে নয়, পরিচিত আধা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে, উকিল ডাক্তার অফিসের কেরানি, যাকে যেখানে ফোনে পাওয়া সম্ভব ফোন গাইড খুঁজে তাকে 2-1 করে ফোন করতে লাগলো অনিমা। জরুরি দরকারি কোনো কাজে নয়, অমনি মিছিমিছি সাধারণ আলাপের জন্য। কিন্তু 6 আনা খরচ করা সাধারণ আলাপ ফোনের মধ্যে কী যে অসাধারণ হয়ে ওঠে তা কি সকলে জানে? বাসে ট্রামে যাতায়াতের নেশাটা কমে গেল অনিমার। সেই পয়সায় ফোন করে। নগরের নতুন রহস্যের সন্ধান পেয়েছে সে। ঘরে বসে আলাপ করা যায় বাইরের সঙ্গে। শহরকে দেখবার দরকার হয় না। শহর এখন অনিমার কানের ভিতর দিয়ে মরমে। টালা থেকে টালিগঞ্জ, বেলেঘাটা থেকে ক্লাইভ স্ট্রিট, সব জায়গার সঙ্গে ঘরে বসে আলাপ করতে পারে অনিমা। দূর সম্পর্কের দেবর সইয়ের বররা ফোন করে অবাক হয়ে যায়, চিনতে একটু সময় লাগে। তারপর অতিমাত্রায় মুখর হয়ে ওঠে তারা। অজানা কোনো গৃহকোণ থেকে ফোন করছে আধো জানা কোনো বান্ধবী, কোনো আত্মীয়া। রোমাঞ্চের ছোঁয়াচ লাগে অফিসে। ফাইলপত্রে কাজে কর্মে ঠাসা দুপুরের অফিস হঠাৎ যেন রাত্রের ফিসফিসে ভরে উঠেছে। অনিমা বলে, চিনতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? জবাব আসে, অমন করে বলবেন না, বেশি বুঝতে ভয় হয়। ফোনে মুখ দিয়ে খিলখিল করে হেসে ওঠে অনিমা। রিসিভারের ভিতর দিয়ে আর একজনের কানে সে হাসি মধু হয়ে গলে গলে পড়ে। উকিল শ্রীপদবাবু একদিন নীরদকে ডেকে বললেন, ও মশাই শুনুন। কি? বলতে লজ্জাও করে, আবার না বলেও পারি নে। ভদ্রমহিলার কাছে তো আর
রোজ রোজ চার্জটা চেয়ে নেওয়া যায় না। ফোন বাবদ আপনাদের কাছে 5 টাকা পাওনা হয়েছে, আজ দেবেন? নীরদ বিস্মিত হয়ে বলল, 5 টাকা? আগে হ্যাঁ। শ্রীপদবাবু একটু হাসলেন। সারা কলকাতা জুড়ে আপনাদের এত যে বন্ধুবান্ধব ঠাট্টাই আর কি লোক আছে তা তো জানতুম না। ভদ্রলোকের বাড়িতে ফোনে এত হাসি ঠাট্টা কিসের মশাই? টাকাটা কি এখনই দেবেন? হ্যাঁ, এই নিন। 5 টাকার একখানা নোট ব্যাগ থেকে বের করে দিল নীরদ। দিতে কষ্টই হলো, মাসের শেষ। মিছিমিছি কতগুলি টাকা অপব্যয় করল অনিমা। আর কী সব বিশ্রী অপবাদ উঠেছে তার নামে, ছি ছি ছি। বাসায় এসে স্ত্রীকে খুব করে ধমকালো নীরদ। খবরদার, ফের যদি শ্রীপদবাবুর বাড়িতে ফোন করতে যাও তবে আমার সঙ্গে এই তোমার শেষ কথাবার্তা। কেন, হয়েছে কি? কি হয়েছে স্ত্রীকে সবিস্তারে জানালো নীরদ। অনিমা শুনে মন্তব্য করল, ভদ্রলোক তো ভারী অভদ্র। ফোন যেন আর কারো বাড়িতে নেই, ফোন যেন আর কেউ রাখে না। দাঁড়াও, অবস্থাটা আমাদের আরেকটু ভালো হলেই আমরাও ফোন নেব। রেডিও নয়, ফ্যান নয়, সবচেয়ে আগে চাই ফোন, বুঝেছ? কথার ভঙ্গি দেখে রাগ করে থাকতে পারল না নীরদ। হেসে বলল, আচ্ছা আচ্ছা, অবস্থা তো ভালো হয়ে নিক আগে। টিফিনের পর বেলা 1:15 সময় আবার ক্রিং ক্রিং করে উঠল নীরদের অফিসের ফোন। আর কাউকেই নয়, নীরদবাবুকেই চাইছেন কোনো এক ভদ্রমহিলা। অপারেটর মুখ টিপে হাসল। আবার ভদ্রমহিলা? নীরদ বিরক্ত, অপ্রসন্ন মুখে গিয়ে ফোন ধরল। যা ভেবেছে ঠিক তাই, অনিমাই। স্থান কাল ভুলে নীরদ বলল, ফের তুমি গেছো ওই বাড়িতে ফোন করতে? অনিমা মধুর স্বরে জবাব দিল, গেছি তো কি হয়েছে? আগে শোনোই না আমার কথা। কি আবার শুনবো? তুমি জাতকুল কিচ্ছু রাখবে না? আরে আগে শুনেই নাও, মিছিমিছি রাগ করছো কেন এত? সুভাষিনীদি কি বলছেন জানো? আমি স্বচ্ছন্দে তাদের বাড়িতে এসে ফোন করতে পারি। বাড়ি তার নামে, উকিলবাবুর নামে নয়। আর ফের যদি উকিলবাবু ওসব কথা বলেন, আমরা যেন কেস করি উকিলবাবুর নামে, পিছনে লাগিয়ে দিই ব্যারিস্টার। 5 টাকা এক্ষুনি ফেরত দিতে চাইছেন সুভাষিনীদি। আমি অবশ্য নিলুম না, বললুম কি জানো, কেস চালাবার জন্যে ও টাকা তোমার কাছেই জমা থাক দিদি, আমি নিলে খরচ করে ফেলব। কি বলো, ঠিক বলিনি? অনিমা একটু হেসে উঠল, তারপর আবার বলল, সুভাষিনীদি বলছেন উকিলবাবু বাড়ি এলে স্বামীকে আচ্ছা করে বকে দেবেন। ফোন করলুম বলে তুমি আবার বকো না, তার চেয়ে একটু মিষ্টি কথা বলো দেখি। তুমি তো জানো না, ফোনের ভিতর দিয়ে মিষ্টি কথা আরও কত মিষ্টি হয়ে আসে। তারপর মিষ্টি কথা শুনবার জন্য উৎকর্ণ হয়ে রইল অনিমা। কিন্তু তার বদলে কীরকম একটা যেন গোলমাল শুনতে পেল। তর্ক বিতর্ক, রাগারাগি, চটাচটি, ঠিক যেন বোঝা গেল না। তারপর ঝনাৎ করে ফোন রেখে দেওয়ার শব্দ হলো। কানেকশন কেটে দিয়েছে। এ কথা বুঝবার পরেও, হ্যালো, শুনছো? কি হলো তোমাদের? বলে বার কয়েক ডাকলো অনিমা, কিন্তু ওপাশ থেকে আর সাড়া পেল না। ফের কানেকশন নিতে অনিমার ভয় হলো। কি জানি, নীরদ যদি পছন্দ না করে, সে যদি বকুনি দিয়ে ওঠে। কিন্তু বকুনিরই কপাল অনিমার। ঘণ্টাখানেক বাদেই নীরদ ফিরে এলো অফিস থেকে। অনিমা সেই টেবিল ক্লথ নিয়ে বসেছিল। 3 দিকের বর্ডারে পাতার মধ্যে কাঠগোলাপ তোলা হয়েছে, আর একটা দিক বাকি, এবার শেষ করে দিতে হবে। সঞ্জীবনী সংঘের বার্ষিক অধিবেশনের আর দেরি নেই, তারা দিচ্ছে সভ্যেরা। স্বামীকে দেখে অনিমা বলল,
এই যে কি ভাগ্য, এত তাড়াতাড়ি এলে যে আজ। নীরদ নিরস গম্ভীর মুখে বলল, হুম। মানে? উদ্বিগ্ন শোনালো অনিমার গলা। কি যেন গোলমালের মতো শুনলুম তোমাদের অফিসে, হয়েছে কি? বেশি কিছু হয়নি, চাকরি গেছে। নীরদ শান্তভাবে হাসল। চাকরি গেছে মানে? বলছো কি তুমি? কি সর্বনেশে কথা! চাকরি গেছে মানে কি তার? নীরদ বলল, ওই একই কথা, চাকরি ছেড়ে দিয়ে এসেছি। ছেড়ে দিয়ে এসেছ? কেন? নীরদ নিষ্ঠুর স্বরে বলল, তোমার জন্য। অফিসের ম্যানেজার যেরকম অপমান করলেন, তাতে কোনো ভদ্রলোকের ছেলে আর ওখানে চাকরি করতে পারে না। স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে মরলেও না। কিন্তু হয়েছে কি? আমার এখনো গা কাঁপছে। বলতে বলতে গলা কাঁপল অনিমার, কিন্তু নীরদের কাঁপল না। কি হয়েছে সংক্ষেপে স্ত্রীর কাছে সব খুলে বলল। অনিমা যখন নীরদকে ফোন করছিল, তখন ম্যানেজার এসে দাঁড়িয়েছিলেন পিছনে। অফিসের কাজে জরুরি একটা ফোনের দরকার ছিল তার। অপারেটরের কাছে লাইন চেয়ে পাননি, ছুটে এসেছেন ফোনের কাছে। কে আটকে রেখেছে ফোন? খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরদের আলাপ শুনছিলেন তিনি। তারপর হঠাৎ কটু কণ্ঠে বলে উঠেছিলেন, মিস্টার মজুমদার, স্ত্রীর সঙ্গে রোজ রোজ রসালাপ করবার জায়গা এটা নয়, তার জন্য আলাদা স্থানকাল আছে। সেই কথার উত্তর প্রত্যুত্তর দিতে দিতে নীরদকে শেষ জবাব দিতে হয়েছে চাকরি ছেড়ে। ম্যানেজার আর কেউ নন, অফিসের মালিকদের একজন। সব শুনে অনিমা বলল, তবু এক কথায় চাকরি ছেড়ে দিয়েলে তুমি? একবার ভাবলে না রাত পোহালে কি উপায় হবে আমাদের? যা দিনকাল আজকাল, কি উপায় হবে আমাদের বলো দেখি? এতক্ষণ শান্তভাবে নিষ্পৃহ ভঙ্গিতে সব বর্ণনা করছিল নীরদ, যেন সত্যিই কিছু হয়নি, যেন আর একজনের কাহিনীর বিবরণ দিচ্ছে। কিন্তু স্ত্রীর দুঃসহ খেদোক্তি তাকে আর শান্ত থাকতে দিল না। ছোট্ট জলচৌকির ওপর এমব্রয়ডারির কাজটা পড়েছিল অনিমার। হঠাৎ তার ওপর চোখ পড়ল নীরদের। চোখ জ্বলে উঠল। উত্তেজিত স্বরে নীরদ বলল, উপায়? উপায় তোমার ওই কাঠগোলাপ, উপায় তোমার ওই কাঠগোলাপরা। অনিমা বলল, ছি, ওসব কি বলছো তুমি? ঠিকই বলছি, বলে হঠাৎ জলচৌকির ওপর থেকে টেবিল ক্লথটা তুলে নিল নীরদ। তারপর হাতের মুঠোয় কুঁচকে জড়ো করে জানলা দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিল বাইরে। জানলার নিচে কাঁচা নর্দমা, জিনিসটা তার মধ্যে গিয়ে পড়ল। স্বামীর দিকে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে রইল অনিমা। কিন্তু কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়? দিন 15 বাদে নীরদ একদিন বলল, নতুন কিছু শিগগির জুটবে বলে তো মনে হয় না। চলো তোমাদের রেখে আসি, পরে সুবিধা মতো আবার আনব। অনিমা ঘাড় নাড়ল। না, আমি যাব না। নীরদ বলল, তাহলে মরো না খেয়ে। ফোন গেছে, ট্রাম বাস গেছে, সিনেমা গেছে, পাড়াপড়শি, ঠাকুরপো ঠাকুরঝিদের চা জলখাবার খাওয়ানোর পর্বও শেষ হয়ে গেছে। কেউ তারা আর এদিকে ভেড়ে না, সবাই বুঝে নিয়েছে ব্যাপারটা। দুজনের মধ্যে দিনের মধ্যে 2-3 বার করে যে ঝগড়া লাগছে, আজকাল তা ঠিক দাম্পত্য কলহ নয়, দুটি অর্ধভুক্ত বুভুক্ষু নরনারীর বিসংবাদ, পরস্পরের আক্রমণ প্রতি আক্রমণ। ব্যাপারটা বুঝতে আর কারো বাকি নেই। বুঝেছে নীরদের ছেলে নান্তুও। বছর 6 বয়স নান্তুর। সামনের কর্পোরেশন স্কুলে স্লেট পেন্সিল নিয়ে সকালে পড়তে যায়। আগে আগে পয়সা চেয়ে নিয়ে যেত নীরদের কাছ থেকে। বলতো, 2 পয়সায় হবে না বাবা, 1 আনা দাও। সেদিন তাকে একটা আনি দিতে যাচ্ছিল নীরদ। নান্তু ঘাড় নাড়ল। না বাবা, থাক। কেন? থাকবে কেন রে?
নান্তু কানের কাছে মুখ এগিয়ে আনলো নীরদের। ফিসফিস করে বলল, তোমার তো চাকরি বাকরি নেই আজকাল, পয়সা দেবে কোত্থেকে, পাবে কোথায়? আমি কিন্তু আর কাউকে বলিনি বাবা, মা বলতে নিষেধ করে দিয়েছে। তুমি ভেবো না, আমি কাউকে বলবো না বাবা। ছেলের পিঠ চাপড়ে দিয়ে নীরদ বলল, তুমি খুব বুদ্ধিমান, তুমি খুব বাহাদুর ছেলে। এবার চলে যাও স্কুলে, 4টে পয়সা নিয়ে যাও। কিচ্ছু ভাবনা নেই, আমি বলবো না তোমার মাকে। নান্তু খুশি হয়ে হাত পাতল। তবে দাও। প্রথম মাস গেল, কিন্তু দ্বিতীয় মাস আর যায় না। নীরদ অবশ্য পুরোপুরি বেকার নেই, একটি পার্ট টাইম চাকরি জুটিয়েছে, টাকা 60 দেবে। কিন্তু তাতে হবে কি এ বাজারে? দিন কয়েক ঘোরাঘুরির পর নীরদ আবার প্রস্তাব করল, কিছুদিনের জন্য ঘুরে এলেও তো পারতে। অনিমা ঘাড় নাড়ল। না, যাই তো অন্য সময় যাব, এই দশায় এই বেশে যাব না, কলকাতা ছাড়ব না আমি। নীরদ রাগে ঠোঁট কামড়াল। বড় বেয়ারা ঘাড় অনিমার, এক এক সময় মোটকে দিতে ইচ্ছে করে। কলকাতা ছাড়বে না অনিমা। বিলাস ব্যসন শখ আহ্লাদ সব গেছে, তবু আছে শহর, তবু আছে কলকাতা। কলকাতা একাই তো সব। একদিন নীরদ কোত্থেকে ঘুরে এসে বলল, বেলেঘাটার বাজারে দেখলাম ভুবনচন্দ্র ফটিকচন্দ্র 2 ভাই কুমড়োর ফালি কেটে নিয়ে বসেছে। আমাকে দেখে প্রথমে ভারী লজ্জিত হলো। এর আগে সেদিন শিয়ালদার মোড়ে দেখে বলেছিল ফলের ব্যবসা করে। ফল যে এত বড় ফল তা তখন বুঝিনি। প্রথমটায় হক চকিয়ে গেলেও ভুবনরা কিন্তু পরে বলল, বেশ 2 পয়সা থাকে। দেশে থাকতে ভুবন আর ফটিক রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখার কাজ করত। অনিমা স্বামীর কথা শুনে চুপ করে রইল, কোনো কথা বলল না। নীরদ বলল, দেখব নাকি চেষ্টা করে? ও কাজের মধ্যে তো কোনো জটিলতা নেই, বেশি মূলধনও লাগে না। অনিমা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার স্বামীর দিকে তাকালো, তারপর বলল, ভয় নেই, আমি এবার সত্যিই চলে যাব। বাজারে কুমড়োর ফালি নিয়ে বসতে পারো তুমি? 2 মাস বেকার থেকেই অতখানি মনের বল হয়েছে তোমার? আমাকে আর ঘাঁটিও না। নীরদ শহরতলি থেকে শহরে যায়, 2-1টি অফিসে চেষ্টা চরিত্র করে, বন্ধুবান্ধবের অফিসে গিয়ে 2-1 ঘন্টা আড্ডা দিয়ে কাটায়। তারপর ফিরে এসে স্ত্রীর কাছে জীবিকার জন্য এই সব অদ্ভুত প্রস্তাব করে। চর কুসুমপুরের শূদ্রেরা গামছার দোকান দিয়েছে বউবাজারের মোড়ে, মন্দ থাকে না মাসে। গুটি 4-5 ছেলেমেয়ে নিয়ে আছে তো এখনও টিকে। নবীন নন্দী ঘড়ি ফাউন্টেন পেন মেরামতের কাজ শিখেছে, বাঁধা দোকান নেই কোনো জায়গায়, অফিসে অফিসে ঘুরে কাজ জুটিয়ে নেয়। বলল তো বেশ 2 পয়সা থাকে। নবীন একসময় নীরদের সঙ্গে পড়ত, এর আগে মাস্টারি করছিল দেশে। নবীন বলেছে, পেন সারানো শিখতে বেশি বিদ্যাও লাগে না, সময়ও লাগে না। নীরদ যদি চায় নবীনটাকে আটঘাট সব বলে দিতে পারে। অনিমা গম্ভীর মুখে বলল, বেশ তো, শেখো না, পারো তো, আপত্তি কি? তারপর হঠাৎ জ্বলে ওঠে, কেন, শহর থেকে কি সব অফিস আদালত উঠে গেছে? লেখাপড়ার কাজের জন্য কি একজন লোকেরও আর দরকার নেই? খরচ যতদূর সম্ভব কমিয়ে দেওয়া যায় কমানো হয়েছে। কয়লা ধরাবার জন্য আগে কাঠ কিনত অনিমা, এখন নিজের হাতে ঘুঁটে দেয়। আগে লন্ড্রিতে সপ্তাহে সপ্তাহে কাপড় যেত, অনিমার শাড়ি সায়া ব্লাউজ সব আর্জেন্ট। এখন অন্য রকম ব্যবস্থা হয়েছে, 2-1টা জামা কাপড় মাত্র পাঠানো হয় লন্ড্রিতে, তাও অর্ডিনারি চার্জে। বাকি সব নিজের হাতে কেচে নেয় অনিমা। জানলার ধার দিয়ে ফেরিওয়ালারা এখনও যাতায়াত করে, মাঝে মাঝে ডাকে, মা লক্ষ্মী, নেবেন না কিছু?
ভালো ছিট কাপড় আছে ব্লাউজের জন্য, এমন সস্তা আর কারো কাছে পাবেন না। অনিমা কোনো দিন শুনতে না পাওয়ার ভান করে, কিন্তু যেদিন চোখে চোখ পড়ে এগিয়ে যায় জানলার কাছে, মধুর হেসে বলে, না বাপু, আজ থাক, আমার সব আছে, যখন দরকার হবে তোমার কাছ থেকেই নেব। হকারকে কাগজ বন্ধ করে দিতে বলেছে নীরদ। বাইরের চায়ের দোকান থেকে কাগজ দেখে আসে। আগে দেখে কর্মখালির বিজ্ঞাপন। কলেজ স্ট্রিটের ফুটপাত থেকে বেছে বেছে পুরনো বই কেনার নেশা ছিল শখের মধ্যে, আপাতত ছাড়তে হয়েছে। 2 টাকার বাজার নেমেছে 1 টাকায়, 14 আনায়, তার কমে আর পারা যায় না। কিন্তু আয় যদি না বাড়ে শুধু ব্যয় কমালে হবে কি? বড় রাস্তার মোড়ে বসেছে রিলিফ সেন্টার, পূর্ববঙ্গ থেকে শরণাগতদের সাহায্য কেন্দ্র। রেশন কার্ড পিছু সপ্তাহের যোগ্য চাল, ময়দা, আটা দেওয়া হয় বিনা পয়সায়। সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত 8টা কিউ দিয়ে লোক দাঁড়ায়। ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়াতে দাঁড়াতে শেষ দিকে থলে পেতে বসে। মেয়ে ছেলেরা একটু দূরে কার্ড হাতে করে দাঁড়িয়েই থাকে, কারো মুখ নিচু, কারো মুখ ঘোমটায় ঢাকা। দেখা যায় কেবল হাত। শাঁখা পরা হাতে নতুন সাদা সাদা কার্ডগুলি মন্দ মানায় না। 2-4 জনকে চেনা চেনা মনে হয় নীরদের, কিন্তু কেউ চিনতে চায় না, তারাও না, নীরদও না। যাতায়াতের পথে আজকাল যেন এই দীর্ঘ শ্রেণীকে বেশি করে চোখে পড়ে নীরদের। চা খেতে খেতে একদিন স্ত্রীর কাছে তোলে এদের প্রসঙ্গ। অনিমা বলে, ওসব ছাড়া কি তোমার মুখে কথা নেই? দয়া করে থামো, আমার গা কাঁপে। একদিন বলে, আজকাল শহরের আর কোনো কিছু বুঝি তোমার চোখে পড়ে না? এত গাড়ি বাড়ি, সিনেমা, থিয়েটার। কিন্তু শহরে এরাও আছে, এরাও এসেছে। এ কথাটা মুখে উচ্চারণ না করলেও দুজনেই মনে মনে ভাবে। পাশের বাড়িতে কলেজে পড়া মেয়ে আছে একটি, কেতকী গুপ্ত। তার সঙ্গে ভাব হয়েছিল অনিমার। একদিন দেখা গেল অনিমা সেজেগুজে তার সঙ্গে বেরুচ্ছে। বাক্স থেকে বেরিয়েছে দামি শাড়ি, ব্লাউজ, হাই হিলওয়ালা জুতোয় ফের কালি পড়েছে, মুখে পড়েছে পাউডারের পাপ। নীরদ জিজ্ঞাসা করল, ব্যাপার কি, যাচ্ছ কোথায়? অনিমা মুখ মুচকে একটু হাসল। সিনেমায়, দেখতে নয় গো, পাঠ করতে। দেখো তো, হিরোইনের দুনিয়ায় মানাবে নাকি? কিন্তু ফিরে যখন এলো তখন সেই হাসি খুশি ভাব আর নেই অনিমার। ভারী ম্লান, ভারী শুকনো শুকনো দেখাচ্ছে মুখ। সিনেমায় নয়, একটি ছোট স্কুলে গানের মাস্টারির ইন্টারভিউর জন্য গিয়েছিল অনিমা। কেতকীর জানাশোনা স্কুল, তবু হলো না। কেবল গলা থাকলেই তো হবে না, ছাত্রীদের শেখাতে হলে গ্রামার জানা চাই গানের। তবু আরও একদিন বেরুল অনিমা। সাজসজ্জার ঘটাটা কম হলো না, কিন্তু আসবার সময় আগের দিনের মতোই লজ্জায় মুখ নিচু করে ফিরে এলো অনিমা। আজও হলো না। শ্যামবাজারে কোনো এক স্কুলে সেলাইয়ের মাস্টার চেয়েছিল, কিন্তু ঘরের কাজ চলনসই রকম মোটামুটি জানলেও সব জিনিস শেখাবার মতো বিদ্যা সেলাইতেও নেই অনিমার। সেক্রেটারির পছন্দ হয়নি। লেখাপড়ার মাস্টারই তো হবে না, কারণ লেখাপড়া অনিমা যা শিখেছে তা নাটক নভেল পড়ে, স্কুল কলেজে পড়ে নয়। নীরদ মাঝে মাঝে ধমক দেয়, করো তোমার যা খুশি, যেমন পরের কথায় বারবার নাচো, তেমনি বোঝো মজা। অত সস্তা নয়, অত সহজ নয়, এর নাম শহর। অনিমা একদিন বলল, আচ্ছা, নার্সগিরিতে তোমার আপত্তি আছে? নীরদ বলল, কিছু মাত্র না, পারো তো, ক্ষতি কি, দেখো না চেষ্টা করে। অনিমা একাত্র চেষ্টা যে না করে দেখল তা নয়। রোগ ব্যাধিতে আত্মীয় স্বজনের সেবা শুশ্রূষা করে দেশে থাকতে সে সুনাম কিনেছিল, কিন্তু সে সুনাম এখানে যথেষ্ট নয়। নার্স হতে হলে আলাদা শিক্ষা চাই, চাই শিক্ষকের সার্টিফিকেট।
কিন্তু সেই সার্টিফিকেট সংগ্রহের অর্থ কোথায়, সময়ই বা কই অনিমার? আরও কাটল কিছুদিন। একদিন এমনি চাকরির চেষ্টা থেকে ফিরবার পথে বাসে দুই বুড়ির সঙ্গে আলাপ হলো অনিমার। ঠিক বুড়ি নয়, আধা বয়সী, থান কাপড় পরনে, মাথায় পুরুষের মতো ছোট করে ছাঁটা চুল, বেশ শক্তপোক্ত কাঠখোট্টা ধরনের চেহারা। তবু অনিমার কাছে তারা বুড়ি ছাড়া কি? কিন্তু বুড়ি হলেও অনেক হাসি খুশি তাদের মুখ, বেশ শ্রীছাঁদ মুখের। হাসিতে কোন মুখ না সুন্দর দেখায়। এগিয়ে এসে আলাপ করল অনিমা। তাদেরও বাড়ি মাদারীপুর অঞ্চলে ধুলা গ্রামে। এখানে বাসা করেছে বিশ্বাসী নার্সারি লেনে। দুই বোন, মানদা যশোদা, ব্রাহ্মণেরই মেয়ে। বোনপো আছে সঙ্গে। দুই বোনেরই বোনপো। যে বোনের ছেলে সে বোন নেই। বোনপো কোনো কাজকর্ম করে না। কি করে চলে? অনিমা জিজ্ঞাসা করেছিল। দুজনেরই মধ্যে যে বড়, সে পাশে গাঁট বাঁধা এক গাদা খবরের কাগজ দেখিয়ে দিল। পুরনো ইংরেজি কাগজ, ভাঁজ করা, নারকেলের দড়ি বাঁধা গিট, সেই বাঁধনের ফাঁকে ফাঁকে লন্ডনের ছবি। অনিমা জিজ্ঞাসা করেছিল, এসব কি? যশোদা জবাব দিয়েছিল, এসব কি? এসো না একদিন বেড়াতে আমাদের বাসায়, সব বলবো। এক দেশ থেকেই তো এসেছি, আবার এসে পড়েছিও এক জায়গায়। এসো একদিন। অনিমা গেল এবং আজ আর ব্যর্থতায় মুখ ম্লান করে ফিরে এলো না। বাসে করে কাগজের মোট বয়ে আনতে হয় না। বাড়িতে লোক এসে দিয়ে যায় কাগজের গাঁট। নেওয়ার সময়ও সেই নেয়, টাকা পয়সার লেনদেনও তার সঙ্গেই চলে। নাম শ্রীবিলাস। যশোদা মানদা তার সঙ্গে পরিচয় করে দিল অনিমার। বলল, ভয় কি, আমরা আছি। শিক্ষিত মেয়ে, তোমার শিখতে কদিন লাগবে? হালচাল কায়দা কানুন জানতে কতক্ষণ লাগবে তোমার? যশোদা মানদা এসে পানের বাটা নিয়ে বসলো অনিমার ঘরে। জামা কাপড় পরে বেরুবার আগে নীরদ তাদের দিকে একবার ভ্রুকুঞ্চিত করে তাকালো। তারপর অনিমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, এরা আবার জুটল কোত্থেকে? অনিমা বলল, দেশের লোক, পিসি হয় সম্পর্কে। নীরদ বলল, পিস শাশুড়িরা এখানে এবেলা আহার করে যাবেন নাকি? অনিমা হেসে ঘাড় নাড়ল। না, সে ভয় করো না। তার আগে জামাইকে তারা নিমন্ত্রণ করে খাওয়াবেন। দিন কয়েক কিছু লক্ষ্য করল না নীরদ। তারপর তার মনে হলো গোপনে গোপনে কি যেন অনিমা করে। নীরদের কাছে কিছু ভাঙে না, কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়, আড়াল করে রাখতে চায় সব। ফেরিওয়ালার কাছ থেকে যখন জিনিসপত্র কিনত তখন আড়াল রাখত অনিমা, অনেক কথা গোপন করে যেত। এখনও যদি তাই করতে চায় করুক। স্ত্রীর সঙ্গে ঝগড়া করবার মতো সময় আর সামর্থ্য নেই নীরদের। 2-3 দিন বাদে তবু একদিন নীরদ জিজ্ঞাসা করল, হচ্ছে কি শুনি? অনিমা হাসল। কি আবার হবে? টেবিল ক্লথে সেই কাঠগোলাপ তুলছি। এমব্রয়ডারির কাজটা স্বামীকে এবারও দেখালো অনিমা। লং ক্লথের নতুন কাপড়ে নতুন ধরনের কাজ। একদিক হয়েছে, 3 দিক বাকি। নীরদ বলল, আবার শুরু করেছ? ক্লাবের সেই বার্ষিক অধিবেশন এখনও শেষ হয়নি? অনিমা বলল, হয়েছে, এবার হবে বিশেষ অধিবেশন। নীরদ বলল, বেশ। হাঁটাহাঁটি ঘোরাঘুরির ফলে নীরদের খুব ঘুম হয় রাত্রে। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে চোখ বুজে আসে। চোখ যখন খোলে তখন রোদ উঠে যায়। চায়ের কাপে টুংটাং আওয়াজ শোনা যায় দাওয়ায়। কিন্তু সেদিন কি একটা দুঃস্বপ্ন দেখে শেষ রাত্রেই ঘুম ভেঙে গেল নীরদের। বেলে বেলে জ্যোৎস্না এসেছে ঘরে। সেই জ্যোৎস্নায় দেখা গেল বিছানায় ছেলেমেয়েরা আছে, কিন্তু অনিমা নেই। বুকটা ছ্যাঁত করে উঠল নীরদের। ব্যাপার কি? অনিমা গেল কোথায়? স্বপ্নে দেখেছিল একটি সুপুরুষ যুবকের সঙ্গে
অনিমা জানলায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। ঘরের মধ্যে আবছা আবছা অন্ধকার। তক্তপোষ থেকে মেঝে নামল নীরদ। নিবু নিবু হ্যারিকেন জ্বলছে ঘরের মধ্যে। মেঝে মাদুর বিছানো। একরাশ খবরের কাগজ, কাঁচি, আঠার বাটি আর মাঝারি ধরনের একটি ঝাঁকায় কী সব সাজানো। তার পাশে মাথার তলায় হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে অনিমা। ফের সন্তান হবে, ঘুমটি ইদানিং ওর একটু বেশি হয়েছে। হ্যারিকেনের মৃদু আলো পড়েছে মুখের আধখানায়। আলো ছায়া ঘেরা অনিমার মুখ নীরদ অনেকবার অনেক রকমভাবে দেখেছে। এ সম্বন্ধে আর কোনো কৌতূহল নেই। মুখের চেয়ে ঝাঁকাটাই বেশি ঔৎসুক্য জাগালো নীরদের মনে। কি আছে ঝাঁকায়? ভালো করে দেখবার জন্য ঝাঁকার সামনে নীরদ মুখ বাড়ালো। আর কিছু নয়, ঠোঙা। ঝাঁকার মধ্যে থরে থরে সাজানো ঠোঙার রাশ। কোনো কোনো ঠোঙার সবটাই আগাগোড়া ছবির কাগজে তৈরি। একরঙা নয়, নানা রঙা। চেয়ে থাকতে থাকতে নীরদের মনে হলো ঠোঙাগুলি যেমন তেমনভাবে ঝাঁকার মধ্যে ঠেসে দেওয়া হয়নি। বেশ একটা ফুলের নকশায় সাজিয়ে রাখা হয়েছে। ফুলটি অবশ্য শেষ হয়নি, কেবল শুরু হয়েছিল। কী ফুল কে জানে? নীরদ তো সব ফুল চেনে না, হয়তো কাঠগোলাপি হবে। এতক্ষণ শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প কাঠগোলাপ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।